এই সপ্তাহের শুক্রবার এবং শনিবার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দুটো দিনে আমাদের কলকাতার তিন প্রধান কিন্তু মাঠে নামছে। প্রথমে ইস্টবেঙ্গল শুক্রবার দিনকে মুখোমুখি হবে ঘরের মাঠে জামশেদপুরের, এবং শনিবার দিনকে আমরা দেখতে পাবো কলকাতা মিনি ডার্বি। আজকের এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল এবং জামশেদপুরকে নিয়ে কথা বলবো। টিপিক্যাল কোনো ম্যাচ প্রিভিউ না, তার জন্য সময় রয়েছে। ইভেন কোচরা কীভাবে ট্যাকটিক্স সাজাতে চলেছেন, কীরকম স্ট্র্যাটেজি থাকতে পারে এই ম্যাচের জন্য, সেসব নিয়েও কথা বলবো না। একদম একদম আপার লেয়ারে দুটো টিম, তাদের প্লেয়িং অ্যাপ্রোচ কীরকম হতে পারে, দুটো টিম প্রথম দুটো ম্যাচে কীরকম আমাদেরকে স্যাটিসফাই করলো, কী কী খামতি থেকে গেল, এবং সেই ম্যাচগুলো সেই ম্যাচটা পার্টিকুলার এই দুটো টিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আজকে সেই কয়েকটা ছোটো ছোটো পয়েন্ট নিয়ে কথা বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর এফসি দুটো টিমই কিন্তু সমানভাবে শুরু করেছে। দুটো টিমই প্রথম দুটো ম্যাচে দুটো জয় পেয়েছে, 3-3 6 পয়েন্ট নিয়েছে। এবং আমরা জানি যে সেই দিনকে যারা হারবে তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে, কারণ 13টা ম্যাচের লিগ, এবং এখানে 3 পয়েন্টের গ্যাপটা কিন্তু প্রচুর। সেই 3 পয়েন্টের গ্যাপ কাভার করাটা যতটা টাফ, তার থেকেও বড় কথা হচ্ছে যে অন্যদের দিকে তাকিয়ে থাকার মতো সিজনও কিন্তু এটা না, যে ঠিক আছে অন্য কেউ আমার ক্লোজেস্ট রাইভালকে বেগ দিতে পারে। এই সিজনে কিন্তু সেটা হবে না, কারণ হাতে গোনা কিছু টিম রয়েছে, তাদেরকে নিয়েই আমরা আশাবাদী। তারাই শুরু থেকে সেই মেন্টালিটি শো করতে চলেছে যে আমরা প্রথম 6-এ থাকবো, আমরা বটম 8-এর দিকে থাকবো না। এবং কিছু টিম শুরু করেছে এমন একটা শো যে আমরা কিন্তু রেলিগেশন ফাইটেই থাকবো, সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু যে কটা টিম এই যে ওপরের দিকে থাকবে, তারা যদি সামহাও নিজেদের মধ্যে খেলাতে পয়েন্ট লস করে, বা পচা শামুকে যদি তাদের পা কাটে স্ট্রাগলিং টিমের এগেনস্টে পয়েন্ট নষ্ট করে, তাহলে কিন্তু সেই পয়েন্ট এইবারের এই ট্রাঙ্কেটেড সিজনের লিগে রিকভার করাটা যথেষ্ট পরিমাণে টাফ। এটা দুটো টিম খুব ভালো করে জানে। সেই মেন্টালিটি নিয়েই কিন্তু দুটো টিম আগামী শুক্রবার তারা মাঠে নামবে। দুটো টিমের শুরুটা যথেষ্ট ভালো হয়েছে। জামশেদপুর এফসি তারা খুব ট্যাকটিক্যাল স্টার্ট করেছে, তারা খুব একদম খুলে ছেড়ে ফুটবল খেলতে চায়নি। নিজেদের ডিফেন্সকে ওরা সব থেকে বেশি মজবুত করেছে। দুটো ম্যাচে ওদের ক্লিনশিট রয়েছে, দুটো ম্যাচে ওরা একটা করে গোল করেছে, এবং দুটো ম্যাচ থেকে ওরা 6 পয়েন্ট তুলেছে। প্রথম ম্যাচটা মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ওরা ডমিনেটিং পারফরমেন্স দেখিয়েছিল। পাঞ্জাবের বিরুদ্ধে যে ম্যাচে ওরা 1-0 গোলে জিতেছে, সেখানে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, কারণ উল্টো দিকে পাঞ্জাব কিন্তু যথেষ্ট পরিমাণে চাপ দেওয়ার চেষ্টা করছিল। বাট দ্যাট ওয়াজ নট এনাফ টু বিট দিস টিম। এটা কিন্তু আমরা সেদিনকার ম্যাচে দেখেছি। আর যদি ইস্টবেঙ্গলের কথা বলি, তাহলে ইস্টবেঙ্গল শুধুমাত্র দুটো ম্যাচে 3-3 6 পয়েন্ট পায়নি। ইস্টবেঙ্গল কমপ্লিট একটা ডমিনেটিং স্টার্ট দিয়েছে, যেটা আইএসএল হিস্ট্রিতে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এর আগে কিন্তু হয়নি। শুধুমাত্র প্রথম ম্যাচ জিতেছে তা না, ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে, এবং কোথাও যে ছন্দে রয়েছে, প্লেয়াররা যে ধরনের মোমেন্টামের মধ্যে রয়েছে, সেখানে পরপর 3টে ম্যাচ জেতা ইস্টবেঙ্গলের কাছে এমন কিন্তু কঠিন ব্যাপার না। কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার উইথ অল দেয়ার ক্যাপাবিলিটিস তারা কিন্তু অবশ্যই সাবধানে এই ম্যাচটাকে অ্যাপ্রোচ করতে চাইবে, কারণ এই ধরনের ম্যাচ সেটা কিন্তু একটাই আসবে, এবং সেটাকে যতটা ভালোভাবে কমপ্লিট করে নেওয়া যায় সেটাই কিন্তু টিমের জন্য ভালো, এটা প্রত্যেকেই জানে। দুটো টিমের যদি সব থেকে বড় স্ট্রেংথের কথা বলি, তাহলে অবশ্যই জামশেদপুরের ক্ষেত্রে বলতে হয় ডিফেন্স, এবং ডিফেন্স থেকে মাঝমাঠের যে লিঙ্ক আপ সেটা। কারণ আমরা দেখেছি ডিফেন্সের স্টিফেন এজের মতো প্লেয়ার রয়েছে, তার সাথে প্রতীক কিন্তু ভালো সঙ্গত দিচ্ছে। দুটো সাইড ব্যাককে নিখিল বার্লা এবং মার্ক জুদানপুইয়া যথেষ্ট ভালো তারা পেয়ারিং করছে। মাঝ মাঠে প্রণয় হালদারের মতো একজন ইম্প্যাক্টফুল মিডফিল্ডার রয়েছে, যার কাছে স্কিল বা সেইভাবে কোনো রকম পায়ের কোনো জাদু নেই, কাজ নেই, কিন্তু কিভাবে অপোনেন্টের খেলা নষ্ট করতে হয়, কিভাবে উল্টো দিকের ফুটবলকে ডিস্ট্রয় করতে হয়, যারা শিল্পী ফুটবলার রয়েছে, যারা কন্ট্রোলটা পায়ে রাখতে চায়, তাদের পা থেকে কিভাবে বল কাড়িয়ে নিতে হয়, এটা আমরা প্রণয়ের পা থেকে দেখেছি। প্রণয়কে কিন্তু কোনোভাবেই আন্ডার এস্টিমেট করা যাবে না। কোনো কোচই আমার মনে হয় ইন্ডিয়ান সুপার লিগে করে না যে প্রণয় যে কোনো সময় যে কোনো কাণ্ড ঘটিয়ে দিতে পারে। সেটা কিন্তু খেলার শুধুমাত্র যে সবসময় অপোনেন্টের আবার ছন্দপতন করে তা না, অনেক সময় প্রণয় যেই টিমে খেলে সেই টিমেরও ছন্দপতন করে ফেলে। যাই হোক, সেটা একটা অন্য ব্যাপার। এবং তার পাশাপাশি আমরা জানি এই টিমটাতে নিকোলার মতো একজন ইন্ডিয়ান ফুটবলের একজন যথেষ্ট সাকসেসফুল মিডফিল্ডার রয়েছে। এর আগে আই লিগে তার আমরা ঝলক দেখেছি, আইএসএলেও দেখতে শুরু করেছি। রেই তাসিকাওয়ার মতো প্লেয়ার রয়েছে, যে লাস্ট মোটামুটি কয়েকটা সিজন ভালোই খেলছে। এবং তার সাথে অবশ্যই রয়েছে ওয়ান অফ আওয়ার ফেভারিটস মাদি তালাল। তার সিল্কি টাচ, তার মুভমেন্ট যথেষ্ট পরিমাণে ভালো।
এবং অ্যাটাক ওয়াইজও যে জামশেদপুর খুব খারাপ তা কিন্তু নয়, কিন্তু প্রথম দুটো ম্যাচে অ্যাটাকের সেইভাবে ভেরিয়েশন বা সেইভাবে কোথাও অ্যাটাক নিয়ে ওদের বিরাট কিছু ফুটবল সেটা কিন্তু আমরা দেখিনি। তো আমার কাছে স্ট্রেংথের বিচারে ওদের ডিফেন্স হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে মাঝমাঠের কন্ট্রোল। ইস্টবেঙ্গলের যদি স্ট্রেংথের কথা বলি, তাহলে ইস্টবেঙ্গলের সবথেকে বড় স্ট্রেংথ হলো এই মুহূর্তে ইস্টবেঙ্গল যে মেন্টালিটির মধ্যে রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সবথেকে বড় স্ট্রেংথ। কারণ পজিশন ওয়াইজ প্রত্যেকটা পজিশন কিন্তু ইস্টবেঙ্গলের এই মুহূর্তে স্ট্রং জায়গাতে রয়েছে। হয়তো আগের ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির এগেনস্টে শুরুতে ইস্টবেঙ্গল একটা গোল কনসিড করে ফেলেছিল, কিন্তু প্রথম ম্যাচ 3-0 গোলে জেতা, পরের ম্যাচটা 4-1 গোলে জেতা। এখানেই কোথাও দেখা যায় যে মেন্টালিটি হচ্ছে সবথেকে বড় স্ট্রেংথ এই মুহূর্তে ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল 1 গোল খেয়েছিল, কিন্তু ইস্টবেঙ্গল পাল্টা 4টে গোল অপোনেন্টকে দিয়েছিল। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু টিমস। কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স যথেষ্ট পরিমাণে ভালো, মাঝমাঠ এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট, সেটা নিয়ে বলার কিছু নেই আমাদের। এবং ফরওয়ার্ড লাইন, নতুন আসা স্ট্রাইকার যে দুটো ম্যাচে পরপর 4টে গোল করে ফেললো, তাকে নিয়ে কে আলাদা করে কি বলবে। তার সাথে ইন্ডিয়ান যে কোর অ্যাটাকিং লাইন আপটা রয়েছে সেটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো। তো ওভারঅল প্রত্যেকটা পজিশন ইস্টবেঙ্গলের ভালো, কিন্তু আমি পার্সোনালি বলবো যে ইস্টবেঙ্গল যে মেন্টালিটির মধ্যে রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সবথেকে বড় স্ট্রেংথের জায়গা। এবার ব্যাপারটা হচ্ছে যে উইকনেস কোথায় রয়েছে, কারণ এরকম তো নয় যে আমার স্ট্রেংথ আছে সব কিছুতেই, তাহলে আমার উইকনেস কোথাও নেই, ডেফিনেটলি রয়েছে। সেটাই হয়তো এই ধরনের যে হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, এই ধরনের হাই ইন্টেন্স ম্যাচ রয়েছে, সেখানে হয়তো আমার উইকনেস সবথেকে বেশি বোধহয় বেরিয়ে পড়ে। জামশেদপুরের ক্ষেত্রে সবথেকে বড় উইকনেস হচ্ছে জামশেদপুরের বেঞ্চ। জামশেদপুরে যে প্লেয়াররা রয়েছে স্টার্টিং 11-এ যারা স্টার্ট করছে, তাদের বাদ দিলে বাকি দুজন বিদেশি প্লেয়ার, যার মধ্যে এখনও অবধি লেজার সিরকোভিচকে আমরা ফিচার্ড হতে দেখিনি, ইন্ডিয়ান প্লেয়ারদের যে নিয়ে যে বেঞ্চ স্ট্রেংথ রয়েছে সেখানে 2-3 জন ছাড়া সেই অর্থে গেম চেঞ্জার বা ম্যাচ উইনার সেইভাবে কিন্তু বেশি কেউ নেই। আমরা আগের ম্যাচেই দেখে নিয়েছি যে স্টার্টিং 11-এ শুরু করা সমস্ত প্লেয়ার তারা যখন পারলো না, বেঞ্চ থেকে এসে ভিনসি ব্যারোটো কিন্তু নিজেদের ফেভারে ম্যাচটাকে টানলো। এর বাইরে তুমি খুব বেশি প্লেয়ার পাবে না যে আইএসএলে ব্যাপক তাদের এক্সপিরিয়েন্স রয়েছে বা তাদের ম্যাচ জেতানোর একটা আলাদা ক্ষমতা রয়েছে। তো আমার কাছে পার্সোনালি জামশেদপুরের বেঞ্চ স্ট্রেংথ এটা হচ্ছে সবথেকে বড় ওদের উইকনেস। যদি কোনোভাবে ওদের স্টার্টিং 11 ফেল করে যায় ডেলিভার করতে নিজেদের বেস্ট ফুটবলকে, তাহলে কিন্তু বেঞ্চ থেকে প্লেয়ার নামিয়ে নিয়ে সবসময় বাজিমাত করে দেওয়াটা, বিশেষ করে এই ধরনের বড় টিমের এগেনস্টে, সেটা কিন্তু ওদের জন্য চাপ। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সবথেকে বড় উইকনেসটা এই মুহূর্তে হচ্ছে ম্যাক্সিমাম খুব ইম্পর্ট্যান্ট কিছু প্লেয়ার রয়েছে তাদেরকে না পাওয়া। দেখো, এর আগে যে দুটো অপোনেন্ট ইস্টবেঙ্গল ফেস করেছে, নর্থ ইস্ট তারা একটু ডিসমেন্টাল অবস্থায় ছিল। তারা প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে পরের ম্যাচে বেঙ্গালুরুর সাথে 1-1 গোলে ড্র করেছে। এবং দ্বিতীয় ম্যাচ স্পোর্টিং ক্লাব দিল্লি, সেখানে পুরো টিমটা প্রায় অনভিজ্ঞ, বিদেশি প্লেয়াররা ম্যাক্সিমাম নতুন, ইন্ডিয়ান প্লেয়ার তাদের সেই অর্থে ব্যাপক কোনো এক্সপিরিয়েন্স নেই। তো দুটো এমন টিমের এগেনস্টে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছে, তাদের সেই মোমেন্টামও ছিল না, সেই মোটিভেশনও ছিল না যে তারা একটা হাই ক্লাস ফুটবল খেলবে এবং ইস্টবেঙ্গলের যে স্ট্রেংথ রয়েছে সেটাকে বিট করে তারা ইস্টবেঙ্গলকে হারাবে। কিন্তু জামশেদপুরের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে জামশেদপুর কিন্তু এই মুহূর্তে একটা ওয়েল অয়েলড মেশিন হিসেবে আসবে, দুটো ম্যাচ জিতেছে, 6 পয়েন্ট নিয়েছে, সেই মোটিভেশন থেকে আসবে। অর্থাৎ একইভাবে ইস্টবেঙ্গলেরও কিন্তু জামশেদপুরের মতো যদি কোনো প্লেয়ার বা কোনো একটা পজিশন হঠাৎ করে একটু প্রবলেমের মধ্যে পড়ে যায়, সেখানে খুব কোয়ালিটি রিপ্লেসমেন্ট কিন্তু বেঞ্চে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই ডিউ টু ইঞ্জুরি। সেখানে কেভিন সিভিয়ের নাম রয়েছে, সেখানে মহেশের নাম রয়েছে, সেখানে রাকিবের নাম রয়েছে, সেখানে সাউল ক্রেসপোর নাম রয়েছে, ইভেন নতুন আসা স্ট্রাইকার অ্যান্টন সোইবার্গ, তাকেও আমরা জামশেদপুর ম্যাচে দেখতে পাবো কি না এখনও অবধি কিন্তু নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। হয়তো পাওয়া যাবে, কিন্তু তার কোনো রকম গ্যারান্টি এই মুহূর্তে নেই। অর্থাৎ প্রপার যে রিপ্লেসমেন্ট, সেই রিপ্লেসমেন্ট হয়তো যারা রয়েছে তারা মোটামুটি ভালো খেলেছে, কিন্তু এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচে তাদের নিয়ে কতটা কোচ রিস্ক নিতে চাইবেন এটা একটা ফ্যাক্টর। কিন্তু এর বাইরে অনেকে আমি দেখেছি আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে, বহু ইস্টবেঙ্গল সমর্থক, যে ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে কিছু প্রবলেম রয়ে গেছে, বিশেষ করে জয়গুপ্তার দিকটা এবং লালচুং নুঙ্গার দিকটা, এবং কোচ বারবার করে নন্দকুমারকে ফার্স্ট 11-এ খেলাচ্ছে, এই যে চয়েসটা এই জায়গাতে। এটা যখন আমি কোচেদেরকে নিয়ে কথা বলবো, স্ট্র্যাটেজিক্যাল যখন আলোচনা করবো বা একদম টিপিক্যাল যখন আমি প্রিভিউ বানাবো, তখন এটা নিয়ে আলোচনা করব। বাট আমার পার্সোনালি মনে হয় না যে দুটো ম্যাচ থেকে একটা টিম 7টা গোল করছে আর জাস্ট একটা গোল কনসিড করছে, তাদের ডিফেন্স নিয়ে প্রশ্ন তোলার মতো এই মুহূর্তে কোনো রকম পরিস্থিতি এসে হাজির হয়েছে বলে। দিস ইজ অ্যাবসলিউটলি মাই থট।
মানে এখানে কারোর সাথে হয়তো আমি ডিফার করতে পারি, কেউ আমার সাথে ডিফার করতে পারে, কেউ এগ্রি করতে পারে, বাট এটা আমি আমার নিজের ভাবনাটাই শেয়ার করলাম। এরপর আমি লাস্ট বলবো যে অন্ততপক্ষে দুটো টিমের থেকে সেই দিনকে আমাদের এক্সপেকটেশন কী কী থাকবে বা কী কী চিন্তাভাবনা নিয়ে আমরা খেলা দেখতে বসবো। নাম্বার ওয়ান, অবশ্যই দুটো টিম তারা এক্সপেক্টেড যে মেন্টালিটি নিয়ে নামবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল তারা ঘরের মাঠে 3 নম্বর জয়টা তুলতে চাইবে, ট্যালিটাকে তারা অনেকটা বেশি বাড়াতে চাইবে, গোল তারা ম্যাক্সিমাম করার চেষ্টা করবে, এই ডিফেন্সকে ভাঙার চেষ্টা করবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা গোল তুলতে চাইবে। উল্টো দিকে জামশেদপুর এফসি তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে আসছে, তারা তাদের ফার্নেস থেকে অনেক দূরে, এবং যে হোম সাপোর্ট তারা নিজেদের ঘরের মাঠে পায় এখানে তার বিন্দুমাত্র কিচ্ছু পাবে না, এবং তারা অন্ততপক্ষে শুরু থেকে চেষ্টা করবে গোল কনসিড না করার। সেই ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হয় যে ওয়েন কোয়েলের যে টিপিক্যাল পার্ক দ্য বাস একটা সিস্টেম রয়েছে সেটা হয়তো তিনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন শুরু থেকে, এবং যেহেতু খুব স্পিডি উইঙ্গাররা রয়েছে এবং মাদি তালালের মতো একজন যথেষ্ট কোয়ালিটি ফুটবলার রয়েছে যে কোনো মুহূর্তে গেম চেঞ্জ করে দিতে পারে, তাদের উপর ভরসা করে কিন্তু ওরা কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবে। সেটাকে কতটা ইস্টবেঙ্গল ডিফেন্স আটকাতে পারে সেটা পরে কথা বলা যাবে, কিন্তু অন্ততপক্ষে এক্সপেক্টেড যে পারফরমেন্স আমার মনে হয় যে দুটো টিমের থেকে আমরা এই ধরনের খেলা দেখতে চলেছি। আমরা আমাদের মতো করে খেলা দেখতে বসবো। অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থক তারা চাইবে ফুল 3 পয়েন্টস নিতে, গোল না খেতে এবং ম্যাক্সিমাম গোল স্কোর করতে, এবং যে প্লেয়ারটি আলাদাই ছন্দে রয়েছে ইউসুফ এজাজারি তার পা থেকে আবারও গোল দেখতে, মিগুয়েল ফিগুয়েরার আলাদা ক্লাস দেখতে, সবটাই তারা দেখার জন্য ওয়েট করে থাকবে। এবং অন্ততপক্ষে ইস্টবেঙ্গলকে যে টিমগুলো চেজ করছে, জামশেদপুর তো ডেফিনেটলি রয়েছে তাদের ম্যাচ, মোহনবাগান রয়েছে, মুম্বাই রয়েছে, গোয়া রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, তারা কিন্তু চাইবে যে এই ম্যাচটা যেন ইস্টবেঙ্গল তারা কোনোভাবে ফুল 3 পয়েন্টস ঘরে তুলতে না পারে। হারলে তাদের জন্য খুবই ভালো, ড্র করলেও তাদের জন্য খুব একটা প্রবলেম না, কারণ সেখানেও তারা জিতলে কিন্তু পয়েন্টের যে গ্যাপ রয়েছে সেটা তাদের ফেভারে থাকবে। তো তোমরা কিভাবে এই ম্যাচকে দেখবে, কীরকম কী চাইছো সেই ম্যাচ থেকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ছোটো ছোটো কয়েকটা পয়েন্ট ডিসকাস করলাম, আরও ডিটেলসে কথা বলবো ইন ফিউচার এর পরের বিভিন্ন ভিডিওতে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের ওপিনিয়নগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো এই ম্যাচকে নিয়ে, এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।